হ্যালো স্টুডেন্ট, আমরা আজ কোষে দেখি 26.4-এর প্রশ্নগুলো শুরু করব। শুরু করার আগেই তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ভিডিওগুলিকে একটু লাইক দিয়ে দিবে, যাতে করে আমার আরও এই সব ভিডিও বানাতে নিজের একটা উৎসাহ জাগে। ঠিক আছে, আমরা আজকে রাশিবিজ্ঞানের যে 4 নম্বর পার্ট যেটা রয়েছে 26.4-এর, সেটা হচ্ছে সংখ্যাগুরু মান। আমরা আগে দেখলাম গড় মান নির্ণয়, তারপরে 2 নম্বর চ্যাপ্টার দেখলাম, আমরা 2 নম্বরটাতে 2 নম্বর যে পার্টটা ছিল সেটাতে দেখলাম গড় মান নির্ণয় করা। 1 নম্বরে আমাদের গড় মান ছিল, 2 নম্বরটা ছিল মধ্যমা, 3 নম্বর অজাইব বা সরলরেখা। আমাদের 3 নম্বরটা প্রয়োজন নেই, ঠিক আছে, সেই জন্য আমরা করি না, কারণ ওটা গ্রাফটা করার একটু সময় সাপেক্ষ হবে। সেই জন্য পরীক্ষায় সাধারণত কোনো স্টুডেন্টই ওই 3 নম্বর পার্টে যেটা রয়েছে অজাইব বা গ্রাফ যেটা রয়েছে আর কি, সেটা সাধারণত করে না কেউ, তাই আমরা ওটাকে বাদ দিলাম 3 নম্বর অধ্যায়টাকে। অতএব আমরা 4 নম্বর যে পার্টটা রয়েছে 26.4-এ 26.4-এর আমরা এই সংখ্যাগুরু মান নির্ণয়টা দেখব। মধ্যমা মানে মাঝের মানটা আমরা বের করছিলাম, গড় মান তো আমরা জানি, গড় বের করছিলাম। এরপর আমরা সংখ্যাগুরু কথাটা শুনেই আমরা বুঝতে পারছি যে আসলে কি, আমরা মোটামুটি সবাই কম বেশি সবাই জানি যে সংখ্যা গুরু আর সংখ্যা লঘু। সংখ্যালঘু কথাটা তো শুনেই বোঝা গেল সবাইকার, যেটা শোনা কথা, তাই তো? ঠিক একইভাবে সংখ্যায় যদি কম হয়, কোনো একটা জিনিস যদি সংখ্যায় কম হয় তাকে আমরা সংখ্যা লঘু বলি, আর যদি সংখ্যায় সেটা বেশি হয় তখন সেটাকে আমরা সংখ্যা গুরু বলব। যেমন এখানে যদি আমি কিছু সংখ্যা লিখি, সাপোজ এখানে আমি লিখলাম 3 4 2 6 7 4 2 6 3 4, এরকম একটা কিছু লেখা হয়, কিছু সংখ্যা এরকমভাবে লেখা আছে। এরপর যদি বলি এখানে সংখ্যাগুরু মানকে, কোনটা সংখ্যাগুরু? তো সংখ্যাগুরু মানে কি, যে সংখ্যায় বেশি কে আছে। 3 এখানে একটা, আর এইখানে একটা। 3 কটা রয়েছে? 3 কয়বার রয়েছে? 2 বার। তাহলে আমরা তারপরে দেখি 4 কয়বার আছে? 1 বার, 2 বার, 3 বার। 4টায় কয়বার রয়েছে? 3 বার রয়েছে। 2টাকে যদি দেখি, এখানে 1 বার আছে, এখানে 1 বার আছে, 2 বার আছে, আর নেই। 2টা কয়বার রয়েছে? 2 বার রয়েছে। এরপরে কি আছে? 6 কবার রয়েছে? এখানে 1 বার আছে, আর এইখানে 1 বার আছে। 6টাও কতবার আছে? 2 বার আছে। এরপর কি 7 এখানে রয়েছে, আর কোথাও নেই। 7 একবারই রয়েছে। 7 একবারই রয়েছে। তাহলে আমরা এখান দিয়ে দেখতে পাচ্ছি যে সব থেকে বেশি কোনটা রয়েছে না? 4 সব থেকে বেশি বার রয়েছে, কতবার? 3 বার রয়েছে। তাহলে 4 হয়ে গেল এখানে সংখ্যাগুরু মান। অতএব আমরা যদি এটাকে লিখি এরকমভাবে, সংখ্যাগুরু মান কত? 4। 4টা সব থেকে বেশি বার রয়েছে, কয়বার? 3 বার রয়েছে। 4টা 3 বার রয়েছে, অর্থাৎ 4 সব থেকে বেশি বার রয়েছে। সেই জন্য এখানে আমরা সংখ্যাগুরু মান বলবো কাকে? 4 হয়ে গেল সংখ্যাগুরু মান। বোঝা গেছে সংখ্যাগুরু মানটা কি? কিন্তু সর্বদাই কি এরকম ছোট ছোট সংখ্যা দেওয়া থাকবে? আর শর্ট প্রশ্ন কখনো কখনো আসতে পারে এরকম, কিন্তু সংখ্যা বিভিন্ন সময় বিভিন্নভাবে দিতে পারে। যেমন হয়তো কখনো এরকম দিয়ে দিল, খুব বড় বড় সংখ্যা দিয়ে দিল, বা এরকম শ্রেণী হিসেবেও দিতে পারে যে 10 থেকে 20, 10 থেকে 20-র মধ্যে 5টা রয়েছে। যেভাবে আমরা আগে দেখেছি 20 থেকে 30, 6, 30 থেকে 40। তাহলে কি এখানেও কি আমরা এইভাবে দেখব? ওটা তো আমরা বুঝতেই পারছি না যে কে কতবার আছে, ঠিক আছে? কারণ 10 থেকে 20-র মধ্যে এরকম 5টা রয়েছে, বা 20 থেকে 30-এর মধ্যে 6 বার রয়েছে। তাহলে এইখান থেকে আমরা কি করব? তার জন্য বিভিন্ন নিয়ম রয়েছে, ঠিক আছে? এগুলো আমরা পরপর যখন যাব তখন দেখে নেব। যাই হোক, আমরা মোটামুটি একটু বলার চেষ্টা করছিলাম এই চ্যাপ্টার সম্পর্কে। তো খুব একটা সেরকম কিছু নেই, আমরা আগে যে নিয়মগুলো দেখে এলাম প্রায় সেম, কিন্তু ওখানে বিভিন্ন পদ্ধতির সূত্র বিভিন্ন আলাদা ছিল, এখানেও
সেরকম আলাদা হবে। আমরা একটু একটা একটা করে দেখে নেব, অসুবিধা কিছু হবে না আশা করি। ঠিক আছে, তবে আমরা প্রথম যে প্রশ্নটা আছে সেটা নিয়ে আলোচনা করব। 1 নম্বর প্রশ্নটাতে দেওয়া আছে কি না, আমাদের 16 জন বন্ধুর প্রতিদিন স্কুলে যাতায়াত ও অন্যান্য খরচের জন্য প্রাপ্ত টাকার পরিমাণ কত দেওয়া আছে? 15 টাকা, 16 টাকা, 17 টাকা, 18 টাকা, আবার 17 টাকা, 16 টাকা, 19 টাকা, 17, 18, 15, 10, 17, 16, 15, 16, 18, 11 এই একটা প্রশ্ন দেওয়া আছে। প্রশ্ন উত্তর কি চেয়েছে না, আমাদের বন্ধুদের প্রতিদিন পাওয়া অর্থের সংখ্যাগুরু মান নির্ণয় করি। প্রশ্ন হচ্ছে কি, যে আমাদের বন্ধুদের প্রতিদিন পাওয়া অর্থের সংখ্যাগুরু মান নির্ণয় করি। এর মধ্যে সংখ্যাগুরু মান নির্ণয় করতে তাহলে সর্বপ্রথম আমরা কি লিখব না, এই যে মানগুলো দেওয়া আছে 15, 16, 17, 18, আবার 17, আবার 19, 17, 15, 15, 10, মানে ছোট বড় এদিক এলোমেলো করে সাজানো আছে। আগে এটাকে আমাদেরকে কী করতে হবে? সাজিয়ে নিতে হবে। তারপরে আমরা সেখান থেকে একটা মান বের করে দেখব। আগে আমরা এগুলোকে যদি সাজিয়ে নিই তাহলে আমরা কি পাবো না, প্রদত্ত মানগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। আমরা আগে লিখলাম, এরপর আমরা কি করবো, এটাকে ঊর্ধ্বক্রমে সাজাবো। ঊর্ধ্বক্রম মানে কি, আগে ছোটগুলো থাকবে, তারপরে আস্তে আস্তে বড় হয়ে যাবে, শেষে সবথেকে বড় থাকবে আর প্রথমে সবথেকে ছোট থাকবে। এটাকে ঊর্ধ্বক্রম বলে, ক্রমটা ঊর্ধ্ব দিকে যাবে। অনেকেই এই ঊর্ধ্বক্রম অধক্রমের মানেটাও ঠিকমতো বোঝেনি। ঊর্ধ্বক্রম মানে কি, এই যে সাপোজ আমি যদি এখানে একটা কিছু বসাই, এটা ভূমি ধরলাম, এরপর যখন আমাদের ক্রমটা ঊর্ধ্ব যাবে, ঊর্ধ্বক্রমে, তার মানে কি আস্তে আস্তে উপর দিয়ে আস্তে আস্তে এটা কি উপর দিয়ে যাচ্ছে, এটা হলো ঊর্ধ্বক্রম। ক্রমটা আস্তে আস্তে কি হচ্ছে, উপর দিকে যাচ্ছে, এটা হলো ঊর্ধ্বক্রম। মানে এটা কি, এই ক্রমটা আস্তে আস্তে ঊর্ধ্ব দিকে যাচ্ছে, তাই তো। তারপরে প্রথমে কোনগুলোকে রাখতে হবে, ছোটোগুলোকে, আর শেষে থাকবে কি সব থেকে বড়, তাহলে ক্রমটা কি হবে, ঊর্ধ্বক্রম হবে। বোঝা গেছে? আর অধক্রম ঠিক বিপরীত, ক্রমটা অধর দিকে যাবে, তার মানে নিচ দিকে নামবে আস্তে আস্তে। তার মানে যদি নিচ দিকে নামে তাহলে আমাদেরকে প্রথমে কোনগুলো রাখতে হচ্ছে, বড়গুলো, আস্তে আস্তে আমাদের কি ছোটোগুলো চলে আসছে, তাই তো। যত আমরা দূর দিকে যাব ছোটোগুলো আসবে, তাহলে এক সময় দেখা যাবে কি সব থেকে ছোটোটা শেষে আসবে আর সব থেকে বড়োটা কোথায়, প্রথমে আসবে। তাহলে এটা হয়ে যাবে কি ক্রমটা অধক্রম। এই ক্রমটা কি অধক্রম, আর এটা ক্রমটা কি ঊর্ধ্বক্রম। এটাকে বলা হবে ঊর্ধ্বক্রম, আর এটাকে বলা হবে অধক্রম। ঊর্ধ্বক্রম অধক্রম, যাই হোক ঊর্ধ্বক্রম বোঝা গেছে। তাহলে আমরা কি করব, এই ক্রমটাকে ঊর্ধ্বক্রমে সাজানো। এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এখানে, এই যে 10, 15 যাই হোক ইত্যাদি, এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোকে আমরা ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেব। ঠিক আছে, আমরা সাজিয়ে নিই সংখ্যাগুলোকে। আমরা এটাকে এখান থেকে সরিয়ে নিই। এরপরে আমরা ওই সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিচ্ছি। তাহলে প্রথমে কোনটা থাকবে, তাহলে আমরা যদি মানের ঊর্ধ্বক্রমে সাজাই তাহলে আমরা প্রথমে 10 পাবো, তারপরে 11, 15টা 4 বার রয়েছে, 16টা 3 বার রয়েছে, 17টাও 4 বার রয়েছে, 18 2 বার আছে, 19 একবার আছে। পরপর আমরা ছোটো থেকে বড় সাজিয়ে নেব। যদি কোনো সংখ্যা বারবার, একই সংখ্যা যদি একাধিকবার থাকে সেগুলোকে আমরা একই সাথে লিখবো পরপর করে। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা যদি সংখ্যা গুরু বের করতে চাই তাহলে আমাদেরকে দেখতে হবে যে কে সব থেকে বেশি বার আছে। তাহলে আমরা এইখানে দেখতে পেলাম যে 15টাও এখানে কয়বার, 4 বার রয়েছে, আর 17টাও 4 বার রয়েছে। বাকি 16টা কয়বার, 3 বার আছে, 18 2 বার আছে, আর 10 11 19 এগুলো একবার একবার করে আছে। তাহলে এখানে দুটো কিন্তু সমান হয়ে গেছে, 15ও 4 বার রয়েছে আর 17ও 4 বার রয়েছে। তাহলে সংখ্যাগুরু মান কী হবে? তাহলে আমাদের সংখ্যাগুরু মান যেটা হবে, এরা দুজনেই হয়ে গেল সংখ্যাগুরু মান। অতএব আমরা এখানে লিখব নির্ণেয়। তাহলে এখানে আমাদের নির্ণয়ের সংখ্যাগুরু মান হয়ে গেল 15 টাকা এবং 17 টাকা, কারণ এরা কি 4 বার করে রয়েছে, তাই তো। এরা যে 4 বার করে রয়েছে মানে এর থেকে আর বেশি কেউ নেই, দুজনেই সমান হয়ে গেছে। তাহলে এই 4 বার করে যারা রয়েছে তারাই হয়ে গেল সংখ্যাগুরু মান, দুজনেই সংখ্যাগুরু মান। বোঝা গেছে? এরপর আমরা কি করব,
পরের প্রশ্নটা দেখে নেব। তো 2 নম্বর প্রশ্নটাতে দেওয়া আছে নিচের শ্রেণীর কিছু ছাত্রছাত্রীর উচ্চতা সেমি এককে দেওয়া হলো। এখানে দেওয়া আছে 131, 130, 130, 132 করে পরপর অনেকগুলো মান দেওয়া আছে। প্রশ্ন কি বলেছে না ছাত্রছাত্রীদের উচ্চতার সংখ্যাগুলো মান নির্ণয় করো। তাহলে যেহেতু একই সংখ্যা অনেকবার আছে, আমরা আগেরগুলো দেখলাম 3টে 4টে ছিল, যাই হোক মুখে হিসাব করে নিচ্ছি, কারণ এখানে দেখছি অনেকগুলোই আছে, মুখে এইভাবে হিসাব করাটা একটু কষ্টকর হবে। তাহলে এই ধরনের যদি পরিস্থিতি আসে তখন আমরা কি করব না, আমরা আগে যে ক্লাস 7, 8-এ টেলিমার্ক শিখেছিলাম, সম্ভবত ক্লাস 8ম শ্রেণীতে ছিল, এই সেই টেলিমার্কের সাহায্যে এর পরিসংখ্যাটা বের করে নেব যে একটা সংখ্যা কয়বার করে রয়েছে। তাহলে আমাদের সংখ্যাগুলোর মান বের করতে খুব সহজ। যাই হোক, আমরা আগে টেবিলটা বানিয়ে নিচ্ছি, তারপরে আমরা দেখব কে কতবার রয়েছে। যাই হোক, আমরা একটা চার্ট বানিয়ে নিয়েছি। কি প্রথমে যে মানগুলো এখানে দেওয়া ছিল সে আমরা মানগুলো নিয়েছি এখানে, আর এখানে আমরা টেলিমার্ক করব, মানে কতবার ওই সংখ্যাটা কতবার, অর্থাৎ এখানে যেমন মান নিচে 130, এই 130টা কয়বার আছে দেখব, আর যেটা হবে সেটাই হবে আমাদের পরিসংখ্যা। ঠিক আছে, আমরা এগুলো জাস্ট বার করে দেখে নিচ্ছি। প্রথমে 130 কয়বার আছে, 130 এখানে একবার আছে, একবার, এখানে একবার আছে, দুইবার, আর কোথায় আছে, এইখানে একবার আছে, হয়ে গেল 3বার, আর এইখানে একবার আছে, তাহলে হয়ে গেল 4বার, 4, এইখানে একবার আছে, তাহলে হয়ে গেল 5বার আছে। আমরা এগুলোকে একবার কাউন্ট করব, আর এখানে টেলিমার্কে এখানে দাগ দেবো, 1বার, 2বার, 3বার, 4বার, 5বার। তাহলে এটা 5টা আছে, এখানে আমরা লিখে দেবো 5। ঠিক আছে, তাহলে হয়ে গেল 5বার। এরপরে কি 131, এই 131টা এইখানে কয়বার রয়েছে আমরা সেটা দেখব। দেখা যাক এই 131টা কতবার রয়েছে, আমরা এখানে দিয়ে দেখি। প্রথমেই রয়েছে 131, একবার আছে, তাহলে একবার এখানে দাগ দিয়ে দিলাম 1। তারপরে আবার এখানে আছে, তাহলে হয়ে গেল আবার একবার, আরেকটা দাগ দিলাম। আবার কোথায় আছে, এইখানে আছে 131, আরও একটা দাগ দিলাম। তারপরে এখানে আছে, তাহলে আবার এখানে একটা দাগ দিলাম, 4টা হয়ে গেছে দাগ। আবার এইখানে আছে, তাহলে এরপরেরটা আমরা এরকম দাগ দেবো, 5টা হয়ে গেলো। এরপরে আর কোথায় আছে, এইখানে আছে, তাহলে আরও একটা দাগ দিলাম। তারপরে আবার এইখানে এক জায়গায় আছে, আরও একটা দাগ হলো। এরপরে আর নেই, তো কয়বার হলো, 7বার, তাহলে এখানে আমরা লিখে দিলাম 7। অর্থাৎ 4টা সোজা দিয়েছিলাম, একটা মাঝামাঝি কেটেছি, তাহলে 5টা আর এই 2টা, তাহলে কটা হলো, 7টা। তাহলে এখানে আমরা 7 লিখলাম। এরপরে 132 কয়বার আছে দেখি, আগে এগুলো আমরা মুছে নিই। এরপর দেখব 132 কয়বার রয়েছে, প্রথম থেকে এইখানে একবার রয়েছে, তাহলে আমরা একটা দাগ দিলাম। এরপরে এইখানে রয়েছে 132, তাহলে আরও একটা দাগ দিলাম। এরপরে এইখানে আছে, তাহলে আরও একটা দাগ দিলাম। আর কোথায় রয়েছে দেখি, এইখানে রয়েছে একটা 132, আবার একটা দাগ দিলাম। এরপরে আর কোথায় রয়েছে, এইখানে একটা রয়েছে, তাহলে আবার একটা দাগ দিলাম, 5টা হয়ে গেল, আর নেই, তাহলে এটাও কিন্তু লিখে নেব আমরা। অর্থাৎ 132-এরও পরিসংখ্যা হলো 5, মানে 5বার রয়েছে 132। এরপরে যদি আমরা 133টাকে খুঁজি, তাহলে 133 কয়বার রয়েছে, 133 প্রথম দিকে দেখে যাই, এখানে নেই, এইখানে রয়েছে 133, তাহলে একবার একটা দাগ দিয়ে দিলাম। তারপরে আবার কোথায় রয়েছে 133, এইখান থেকে কোথাও নেই, এইখানে রয়েছে 133, আরও একটা দাগ দিলাম। এরপরে আর কোথায় আছে 133, এই যে এইখানে রয়েছে, আরও একটা দাগ দিলাম। এরপরে আর কোথায় রয়েছে, একদম শেষে রয়েছে একটা, আরও একটা দাগ দিলাম। তো কটা হলো, 4টা। তাহলে আমরা এখানে পরিসংখ্যায় কত লিখব, 4। ঠিক আছে, এরপরে 134,
134 কয়বার রয়েছে দেখি। এখান থেকে যদি দেখে যায় এইখানে পাবো প্রথম একটা দাগ দিলাম। তারপর আর কোথায় রয়েছে 134, আর এখানে মোটামুটি দেখতে পাচ্ছি একদম লাস্টে শেষের দিকে রয়েছে একটা 134। তাহলে এটা হচ্ছে 134 দুটা হলো। তাহলে আমরা এখানে পরিসংখ্যার জায়গায় লিখে দেবো 2। এবারে 135 কয় জায়গায় রয়েছে প্রথম থেকে একবার দেখা যাক। প্রথম থেকে যদি দেখে যায় 135 কোথায়, 135 নেই আপাতত। এইখানে একটা 135 পেলাম, তাহলে একটা দাগ দিয়ে দিলাম। আবার কোথায় আর একটা এখানে পেলাম, আরও একটা দাগ দিয়ে দিলাম। আরও এখানে একটা পেয়েছি, আরও একটা দাগ। আর কোথায় রয়েছে এইখানে একটা, তাহলে আরও একটা দাগ। আর রয়েছে আর নেই। তাহলে 135 কয়বার পেলাম, 4 বার। তাহলে এটাতে লিখে দিলাম 4। এরপরে আমরা এই যে পরিসংখ্যাটা পেলাম, এই পরিসংখ্যাটাতে আমরা দেখে নেব সব থেকে বেশি কার পরিসংখ্যা বেশি। অর্থাৎ এই যে 7 হলো সব থেকে বেশি। এখানে 7টা কোনটা থেকে আসছে, 131, অর্থাৎ 131টা 7 বার রয়েছে। অর্থাৎ এখানে সংখ্যাগুরু মান হলো 131। বোঝা গেছে সংখ্যাগুরু মান কত, 131। এটাকে আমরা পাশে লিখে দিচ্ছি। আগে এগুলো আমরা পেজটা ক্লিয়ার করে নিই, যেটা আমরা লিখলাম এখানে বোঝানোর জন্য। অর্থাৎ সংখ্যাগুরু মান, নির্ণেয় সংখ্যাগুরু মান সমান কত হবে, যেহেতু আমরা আর এটা লিখছি না, এখানে লিখতে হবে যেহেতু 131 সে পরিসংখ্যা সর্বাধিক, অর্থাৎ 7 বার রয়েছে। কতবার রয়েছে, 131টা 7 বার রয়েছে। অর্থাৎ এখানে আমরা পরিসংখ্যাটা পেলাম 7 সর্বোচ্চ বেশি, 131। অতএব নির্ণেয় সংখ্যাগুরু মান কত, 131। বোঝা গেল 131 কেন সংখ্যাগুরু মান হলো, কারণ এর পরিসংখ্যা এটা সব থেকে বেশি বার রয়েছে, তাহলে সেই হয়ে গেল কি সংখ্যাগুরু মান। ঠিক আছে, আমরা এরপরে পরের প্রশ্নটা, তাহলে আমরা 3 নম্বর প্রশ্ন দিলাম। এখানে দুটো প্রশ্ন দিয়েছি, ঠিক আছে। প্রথমে একের প্রশ্নটা যদি আমরা সমাধান করি, 1 নম্বর প্রশ্ন এটা আমরা যেটা সমাধান করছি, এটা হচ্ছে 1 নম্বরটা, ঠিক আছে। তাহলে এখানে আমরা 8, প্রথমে কি আছে, আমরা যদি প্রথম থেকে সংখ্যাগুলো দেখি, তাহলে 2, 3ও আছে, 2ও আছে, 3 আছে প্রথমেরটাতে। তাহলে আমার 2, 3, আর কি রয়েছে, 4 রয়েছে, আর কি রয়েছে, 5, 6, 7, 8, 5ও রয়েছে, 6 রয়েছে, 7 রয়েছে, 8 রয়েছে, লিখে নিলাম। 2 কয়বার আছে আমরা এখান থেকে দেখে নেব একবার। 2 কয়বার রয়েছে, এখান থেকে যদি প্রথম থেকে দেখে যাই, তাহলে দেখতে পাচ্ছি আমরা 2টা কেবলমাত্র একবারই রয়েছে, এইখানে 2 রয়েছে, আর কোথাও নেই, ঠিক আছে। তাহলে 2 একবার টেলিমার্ক করলাম, তাহলে পরিসংখ্যা কত, একবার হলো, ঠিক আছে। যদি আমরা এখানে পেনটা চেঞ্জ করে নিই, তাহলে একবার, অর্থাৎ 2, 1। এবার 3 কয়বার আছে আমরা দেখে নেব। প্রথম থেকে যদি দেখে যাই, তাহলে 3 এইখানে একবার পাবো, তাহলে একবার দাগ দিলাম। আর কোথায় রয়েছে 3, এইখানে রয়েছে 3, তাহলে আর একবার দাগ দিলাম। আর কোথায় রয়েছে, ঠিক তারপরেই রয়েছে আর একবার দাগ দিলাম। আর কোথায় রয়েছে, এইখানে রয়েছে, তাহলে আরও একবার দাগ দিলাম। আর কোথায়, আর নেই। তাহলে কয়বার রয়েছে, মোট 4 বার। এখানে আমরা 4 লিখে দিলাম, ঠিক আছে। এরপর 4 সংখ্যাটায় কয়বার রয়েছে দেখি, এইখানে একবার রয়েছে, একবার দাগ দিলাম। আর কোথায় রয়েছে, এইখানে রয়েছে, আবার একটা দাগ দিলাম। এইখানে রয়েছে, আবার একটা দাগ দিলাম। এইখানে রয়েছে, আবার একটা দাগ দিলাম। এইখানে রয়েছে, 5টা হয়ে গেল, আবার একটা, আর আলাদা দাগ দিলাম। আর এইখানে একটা আছে, আবার একটা দাগ দিলাম। আর এইখানে একটা আছে, আরও একটা, এইখানেও রয়েছে, আবার একটা দিলাম। আবার এইখানে একটা রয়েছে, আবার 4টার পরে আমরা মাঝে দাগ দেবো, আবার একটা, আবার আলাদা করে একটা দিলাম, আর এখানে একটা। কটা হয়ে গেল, একটা গুচ্ছতে 5টা করে, তো এখানে 5টা, এইখানে 5টা, 10টা, আর এই 2টা, কটা হলো, 12টা। তাহলে এর পরিসংখ্যা হয়ে গেল কত, 12।
এরপর আমরা 5টা দেখে নেব কয়বার রয়েছে। প্রথমে আমরা পেলাম 5, তাহলে একটা দাগ দিলাম। তারপরে আবার কোথায় রয়েছে, এইখানে রয়েছে 5, তাহলে আরও একটা দাগ। আবার এইখানে রয়েছে 5, আরও একটা দাগ। আবার এইখানে আরও একটা দিলাম। আবার এই একটা জন্য 5টা হয়ে গেল, মাঝে দাগ দিলাম। ঠিক আছে, এরপরে এখানে একটা, এটার জন্য আলাদা করে দাগ দেবো। আবার এইখানে একটা, আবার এটার জন্য আরও একটা দিলাম আলাদা করে, যাতে আমাদের কাউন্টিংয়ে কোনো সমস্যা না হয়। যদি আমি এই 12টা দাগ পরপর যদি এরকম করে 12টা দাগ দিয়ে দিতাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা, এটা কিন্তু আমাদেরকে কাউন্ট করতে খুব সমস্যা হতো। এই কারণে আমি এইরকম করে দাগগুলো দিচ্ছি, যাতে আমাদের কাউন্ট করতে পরে যখন আমরা এটা কাউন্টিং করব তখন যাতে আমার সুবিধা হয়। যদি এরকম করে এই 12টাকে যদি এরকম করে দিই, 1 2 3 4 5টা, 1 2 3 4 5টা, 1 2, তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা একটা সেটে কটা করে রয়েছে, 5টা আর 5টা 10টা, আর এখানে 2টা 12টা। খুব ইজি কাউন্ট করা গেল। কিন্তু একটানা যদি 12টা এরকম দাগ দিয়ে দিই তাহলে কিন্তু কাউন্ট করতে খুব সমস্যা হবে। সেই কারণে আমরা এরকম করে ছেড়ে ছেড়ে 4টের পর একটা মাঝে কাট দিয়ে এটা হিসেবটা করি। টেলিমার্কটাকে সাধারণত এইভাবেই হিসেব করতে হয়। ঠিক আছে, যাই হোক, এরপরে আমরা কি করব, তাহলে 5 কটা হলো, আরও দেখি। এরপরে আবার এইখানে একটা 5 আছে, তাহলে আরও একটা দাগ দেবো। আবার তারপরে একটা 5 রয়েছে, তাহলে আরও একটা দিলাম। তারপরে আর নেই, তাহলে কটা হলো, এখানে 5টা আর এখানে 4টা, তাহলে কটা হয়ে গেল, 9টা। এরপরে 6 দেখি কটা রয়েছে, প্রথমেই একটা 6 রয়েছে, তাহলে এখানে একটা দাগ দিলাম। তারপরে আর কোথায় রয়েছে 6, এই এখানে 6 রয়েছে, তাহলে এখানে আরও একটা দাগ দিলাম। এই আর নেই, তাহলে 6 কটি রয়েছে, 2টি, তাহলে পরিসংখ্যা হয়ে গেল 2। এরপর গিয়ে 7 কয়বার রয়েছে, এই যে এখানে একবার, তাহলে একটা দাগ দিই। আর কোথায় আছে, আর 7, পুরোটা খুঁজে খুঁজে গেলাম, আর 7 নেই, তার মানে 7 একবার, পরিসংখ্যা হয়ে গেল কত, 1। এরপর 8 কবার আছে দেখি, আবার যদি প্রথম থেকে খুঁজি, প্রথমেই রয়েছে 8, আর কোথায় রয়েছে, আর 8 নেই, এটাও 1, অর্থাৎ এরও পরিসংখ্যা 8। তাহলে আমরা এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি যে 4-এর পরিসংখ্যা সব থেকে বেশি। 4-এর পরিসংখ্যা কত, 12, অর্থাৎ 4টা 12 বার রয়েছে। তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি, যে এখানে সংখ্যাগুরু মান কত, 12, সংখ্যাগুরু মান কত হয়ে গেল, অর্থাৎ 12। ঠিক আছে, অর্থাৎ সংখ্যাগুরু মান 4, বোঝা গেছে। এরপরে যদি আমরা পরেরটা নিই, যেটা 2-এর প্রশ্নটা যেটা আছে, 2-এর প্রশ্নটাতে অনেকগুলো নাম্বার দেওয়া আছে, তার থেকে একটু বড় নাম্বার দেওয়া আছে। তাহলে এটাকে আমরা কি করব, এরকম একটা চার্ট তৈরি করে নেব, সেখান থেকে কাউন্ট করে দেখে নেব যে এটা কয়বার করে রয়েছে। ঠিক আছে, 3-এর দাগের 2টা পার্ট ছিল, একটা পার্ট আমরা সমাধান করলাম। এবার দ্বিতীয় পার্টে 15 11 10 8 15 18 এরকম করে সংখ্যা রয়েছে। এখানে কি কি সংখ্যা রয়েছে, 2 3 8 10 11 14 15 16 17 18 19 পর্যন্ত আছে। প্রথমে তাহলে আমরা 2 কতগুলো আছে দেখে নেব, দেখি কতগুলো রয়েছে 2। এখানে প্রথম থেকে যদি আমরা দেখে দেখে যাই, তাহলে আমরা এখানে 2 সাধারণত কোথায় পাবো, এইখানে শেষে রয়েছে, তার মানে একটি 2 রয়েছে। তাহলে এই 2-এর পরিসংখ্যা কত, 1। ঠিক আছে, এরপরে আমরা 3 দেখব, 3 কতগুলো রয়েছে, যদি আমরা প্রথম থেকে দেখে দেখে যাই, 3 কটা রয়েছে, 3 রয়েছে, এই যে এখানে একটা দাগ, তো 3 সাধারণত আমরা এখানে একটাই পেলাম, 3ও হয়ে গেল কত, 3-এর পরিসংখ্যা 1। এরপরে 8 কটা রয়েছে, যে এখানে একটা রয়েছে, আর কোথায় রয়েছে, এটা হচ্ছে 18, এইখানে একটা রয়েছে 8,
দাগ দিলাম। আর 8 রয়েছে কি? আর নেই। তাহলে 8 হয়ে গেল কটি? 2টি। এরপরে 10। 10 কয়বার রয়েছে? এই একবার। আর কয়বার রয়েছে 10? এই একবার, এই একবার, এই একবার, এই যে একবার, এগুলো কটা? 5টা। আর নেই। তাহলে 10 আছে কটা? 5টা। 5। 11 কয়বার আছে? এখানে একবার, একটা দাগ দিলাম। আর কোথায় আছে 11? এই যে এখানে আছে 11, আর একটা দাগ দিলাম। আর কোথায় আছে 11? আর নেই। ঠিক আছে, তাহলে 11টা কয়বার রয়েছে? 2বার রয়েছে। এরপরে 14। 14 কবার আছে দেখি? 14 একবারই আছে। 14 একবার রয়েছে, 14 পরিসংখ্যা হয়ে গেল 1। এরপর আমরা 15 দেখে নেব। 15 কয়বার আছে? প্রথমে একবার রয়েছে, তাহলে একবার দাগ দিলাম। আবার এই এখানে একবার, একবার দাগ, এই একবার, আর একটা দাগ, আর এই একবার, আরও একটা দাগ। 4টা হয়ে গেল। এরপরে আমরা যদি পাই, পেয়েছি, মাঝে কাটবো। ঠিক আছে, পঞ্চমবারটা আমরা মাঝ বরাবর কাটবো। এরপরে আর আছে কি? আর নেই। তাহলে কয়বার হলো? 5বার। পরিসংখ্যা হয়ে গেল 5। এরপরে 16। 16 কয়বার আছে? এখান থেকে এটা তো পুরাই কেটে গেছে। 16, 16, 16, 16, এই যে একবার, এক মিনিট। তো 16 একবারই রয়েছে। এখানে 16 একবারই রয়েছে, তাহলে আমরা 16টা একবার লিখব। ঠিক আছে, তাহলে এরও পরিসংখ্যা হয়ে গেল 1। 17 কয়বার রয়েছে? 17 একবার রয়েছে, একবার দাগ দিই। 17। আর কোথায় রয়েছে 17? এইখানে 17। 2বার হয়ে গেল 17, তার মানে 17টা 2বার আছে। 18 কয়বার রয়েছে? 18 যদি প্রথম দিকে এই এখানে একবার পেয়েছি, 18 ঘরে দাগ দিয়ে দিচ্ছি, একবার। আর কোথায় আছে 18? এইখানে একবার আছে, এইখানেও দাগ দিলে আমার একটা, এটাও 2বার আছে, আর নেই 18। এবারে 19। 19 কতবার রয়েছে? প্রথম থেকে যদি দেখে যায়, এই যে এখানে একবার, আর কোথায় রয়েছে? এইখানে একবার, 2বার। আর কোথাও আছে কি? আর নেই। তাহলে 19টাও রয়েছে কত? 2বার। এখান থেকে আমরা যে পরিসংখ্যাগুলো পেলাম, পরিসংখ্যার মধ্যে সব থেকে বেশি কে রয়েছে? 1, 1, 2, 5, 2, 1, 5, 1, 2, 2, 2 সব রয়েছে। তারপরে এই 5, 2বার রয়েছে 5। কোনটা কোনটা? অর্থাৎ 10 5বার রয়েছে, আর 15 5বার রয়েছে। তাহলে সংখ্যাগুরু মান কে হলো? 10 এবং 15। সংখ্যাগুরু মান কে? 10 এবং 15। বোঝা গেছে? শুধু একটি নয়। তাহলে অতএব দিয়ে আমরা এখানে লিখতে পারি, অতএব সংখ্যাগুরু মান কত? 10 এবং 15। বোঝা গেছে? এরপরে আমরা 4 নম্বর প্রশ্নটায় দেখে নেব। ঠিক আছে, 4 নম্বরটাতে খুব সহজ একটা প্রশ্ন দেওয়া আছে। বলছে আমাদের পাড়ার একটি জুতো দোকানের একটি বিশেষ কোম্পানির জুতো বিক্রি পরিসংখ্যা বিভাজন তালিকা হলো। সাইজ দেওয়া আছে, সাইজটাকে XI বলেছে, আর পরিসংখ্যাটাকে FI বলেছে। সাইজ 2 নম্বর সাইজে 3টা আছে, 3 নম্বর সাইজে 4টা আছে, 4 নম্বর সাইজে 5টা রয়েছে, 5 নম্বর সাইজে 3টা, 6 নম্বর সাইজে 5 জোড়া। যাই হোক, এরকম জোড়া হোক, জোড়াতেই থাকে জুতোর সংখ্যা। 7 নম্বরের জুতো 4 জোড়া আছে, 8 নম্বরের জুতো 3 জোড়া রয়েছে, 9 নম্বরের জুতো 2 জোড়া রয়েছে। সব থেকে বেশি কোন নাম্বারের জুতোগুলো রয়েছে? আমরা তাহলে দেখতে পাচ্ছি নিচের পরিসংখ্যা সব থেকে বেশি কত? 5 5 আছে। এই যে এইখানে এই জায়গাটাতে যদি আমরা দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাবো কি, এই যে এই সংখ্যাটা 5, আর এই সংখ্যাটা রয়েছে কত? 5। তার মানে এই দুজন সব থেকে বেশি পরিসংখ্যা সব থেকে বেশি কোনটা সেটা আমরা দেখব। 6 নম্বর জুতোর পরিসংখ্যাটা বেশি, আর 4 নম্বর জুতোর পরিসংখ্যাটা বেশি। অর্থাৎ সাইজ 4 এবং 6 এটাই হলো সংখ্যাগুরু মান। অর্থাৎ জুতোর সাইজ যেটা দেওয়া আছে
তাহলে যদি আমাদেরকে পরিসংখ্যার মান বের করতে বলে আমরা এখান থেকে আমরা 4 নম্বর এবং 6 নম্বর সাইজই হলো সংখ্যাগুরুর মান। অতএব কিছু নেই, জাস্ট দেখে আমরা এখানে লিখে দিতে পারি। অতএব প্রদত্ত তথ্যের আমরা এখান থেকে সংখ্যাগুরুর মান আমরা কি পেলাম, যে প্রদত্ত যে তথ্য দেওয়া আছে, ওরা যে তথ্যটা দিয়েছে প্রদত্ত তথ্যের সংখ্যাগুরু মান হলো 4 নম্বর সাইজ এবং 6 নম্বর সাইজ। কি করে পেলাম আমরা, এই যে পরিসংখ্যা সব থেকে বেশি কার 5 এবং দুটোই 5ই বড়। তাছাড়া কি রয়েছে 2 রয়েছে, 3 রয়েছে, 4 রয়েছে, 5 রয়েছে, 5ই বড়। 5 দুই জায়গায় রয়েছে। 6 নম্বর সাইজের ক্ষেত্রেও 5 রয়েছে আর 4 নম্বর সাইজের ক্ষেত্রেও 5 রয়েছে। অর্থাৎ এই 4 নম্বর সাইজটা আর এই 6 নম্বর সাইজটা, এই দুটাই হয়ে গেল সংখ্যাগুরু মান। আজ আমাদের এতটাই পর্যন্ত, তার 4টে করেছি। এর পরের ক্লাসে আমরা যতগুলো হয় চেষ্টা করব। ওকে।